ওকে, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামের প্রথম ক্লাসে আমি আপনাদের সাথে নাইম ইসলাম আবির। এবং এই সি প্রোগ্রামিং সম্পর্কে আমরা আগে কয়েকটি ইনফরমেশন জেনে নেই। প্রথমত হচ্ছে কম্পিউটার ভাষার জনক হচ্ছে জিয়া এই সি প্রোগ্রামিং। 1970 সালে ড্যানিস রিচি এটি গ্রহণ করে থাকেন। নিম্ন স্তরের ভাষা এবং মধ্য স্তরের ভাষার মধ্যে বা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজের সাথে এটা একটা কমিউনিকেশন তৈরি করে। এবং সি ভাষার কিছু সংস্করণ আছে, যেমন সি প্লাস প্লাস আছে, এনএসআই সি আছে, ভিজুয়াল সি আছে, তারপরে টার্বো সি আছে। এবং এইটা সাধারণত অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্যাকেজ যে প্রোগ্রামগুলো আছে পেইড, সেগুলো এই ভাষার মানে এইগুলোর মাধ্যমে তৈরি করা হয়। যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজের জন্য সাধারণত সি প্রোগ্রামিং ভাষাটি ব্যবহার করা হয়। এবং এই ভাষাটা সাধারণত এইভাবে লেখা হয়, আমরা যদি একটা ইনপুট দেই কোনো কিছু, তারপরে সেটা প্রসেস হবে, তারপরে আউটপুট হয়ে সেটা বের হয়ে আসবে। ওকে, তাহলে আমরা একটু এই বিষয় নিয়ে যদি বিস্তারিত পড়াশোনা করতে চাই, তার জন্য আমাকে কি জানতে হবে? আসলে সি প্রোগ্রামিংটা কেন প্রয়োজন সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি। সেই সমস্যা সমাধান করার জন্য আমরা সাধারণত প্রথমে দিয়ে কি করতে পারি, একটা ফ্লো চার্ট বা অ্যালগরিদম এগুলো নির্ণয় করতে পারি, তারপরে আমরা কোডের মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করতে পারি। তাহলে আগে কেন আমরা অ্যালগরিদম বা ফলো চার্টটা প্রয়োজন, একটু বিষয় খেয়াল করে দেখো। ধরো তোমার বিয়ে, এখন তোমার বিয়ে যদি তুমি করতে চাও, তার মানে তুমি বিয়েটা যদি সুন্দর করে করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আগে বসে বসে তোমাকে বিয়ের খসড়াটা তৈরি করে নিতে হবে, যে আমি বিয়ে করব, আমার এই জিনিসগুলো লাগবে, এই দিন আমি আমার বউয়ের জন্য এই জিনিসটা কিনবো, তারপরে এই জিনিসটা তাকে দিয়ে সারপ্রাইজ দিব, এদিন বৌভাত হবে, এদিন এই খাওয়া দাওয়া হবে। আবার প্রতিদিনের শিডিউল কিন্তু আমরা করি। তো এইরকম ভাবে আমরা যে আগে একটা প্রোগ্রাম তৈরি করার পূর্বে আমরা যে খসড়াটা তৈরি করি, লিখে 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 এই ডেটে আমরা করবো, এখন এটা করবো, এর কাজ এইটা, এটাকেই বলা হবে এই সি প্রোগ্রামের ভাষা অ্যালগরিদম। আবার এই জিনিসগুলোই যদি, এই কথাগুলো যদি আমি আবার একটা চিত্রের মাধ্যমে বা প্রবাহ চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি, সেটাকেই বলা হবে ফলোচার্ট। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা, তুমি 2 দিন পরই ক্লাস করতে করতে এমনি মাস্টার হয়ে যাবা। তো এগুলো নিয়ে বেশি আলোচনা আমি করবো না, আমি সরাসরি একটু বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে ফ্লোচার্টের 2 প্রকার আছে, একটা হচ্ছে যে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে যে প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্টটা হচ্ছে যে এটা বিস্তার আলোচনা, সেটা হচ্ছে যে যারা প্রোগ্রামার তারা শিখবে, এটা তোমাদের লাগবে না। এটা হচ্ছে যে প্রতিটি অংশের জন্য তুমি কিভাবে কাজ করবা সেটা দেখাবে। এবং প্রোগ্রাম ফ্লোচার্ট হচ্ছে ফুল প্রোগ্রামটা তুমি জাস্ট শিডিউল করে নিবা, এইটা হচ্ছে তোমাদের প্রোগ্রাম ফ্লোচার্ট। আমাদের এই ইন্টার পর্যন্ত এইটাই লাগে। এবং যারা কোর্স করে বা এই সম্পর্কে ভালো পড়াশোনা করে তাদের ক্ষেত্রে হয়তো সিস্টেম ফ্লোচার্টটা লাগবে, তোমাদের লাগবে না। ওকে, ফলোচার্ট সম্পর্কে কিছু একটা মৌলিক গঠন আছে যে ফলোচার্ট আসলে কিরকম হয়। এটা সরলানুক্রম আছে, নির্বাচন আছে, লুপ আছে, জ্যাম আছে। এই সম্পর্কে আমরা আস্তে আস্তে বিস্তারিত সবকিছু জানবো। বেশি কথা না বলি, এই কয়েকটা সাইন সম্পর্কে বা শেপ সম্পর্কে আমাদের জানা জরুরি। ফলোচার্টের ক্ষেত্রে এই যে একটা ওভার শেপ আছে, বৃত্ত না, এই ওভার শেপ হালকা বাঁকা, এটা হচ্ছে শুরু এবং শেষ। তুমি জাস্ট বুঝে নাও যেগুলো কোনটা কোন সাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পরবর্তীতে সবকিছু তুমি অটোমেটিক পারবা। এখন আপাতত বোঝার কিছু নেই, জাস্ট দেখো যে কোন শেপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি। এই যে সামান্তরিক যে শেপটা আছে, এটার ক্ষেত্রে আমরা ইনপুট দিব তথ্যটা, এবং এই শেপের মাধ্যমে আমরা আবার প্রদর্শন করবো বা প্রিন্ট করে দেখাবো। এবং এই যে চতুর্ভুজ যেটা আছে, এই শেপের মধ্যে আমরা এটাকে প্রসেস করব। অর্থাৎ 2টি সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে এইখানে এইটার ভিতরে আমরা যোগ করবো, এবং 2টি সংখ্যা যে গ্রহণ করবো সেই 2টি সংখ্যা আমরা এখানে নিব। এটা হচ্ছে এরকম। এবং এইখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এই শেপের মাধ্যমে। একটু খেয়াল করে দেখো কি সিদ্ধান্ত নিব, যে আমি যদি বলি 2টি সংখ্যা আমরা এ গ্রেটার দেন বি, এখন এই সংখ্যার ভিতরে কোনটা বড়? তাহলে খেয়াল করে দেখো, আমি যে কথাটা লিখলাম এই কথাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এখানে এ হচ্ছে দেয়া বড়, বি হচ্ছে দেয়া ছোট। আবার এই কথাটা যদি মিথ্যা হয়ে থাকে, না এ গ্রেটার দেন বি, এটা মিথ্যা কথা, তাহলে বি বড় এ ছোট। এরকম সত্য মিথ্যা যাচাই করা, হ্যাঁ না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে, সেটা আমরা আরো শিখবো। তারপর অনেকগুলো অ্যারো চিহ্ন বা অনেকগুলো প্রবাহ চিহ্ন আমরা যখন যুক্ত করব, তখন সেক্ষেত্রে আমরা এই সংযোগটা ব্যবহার করবো। এটা সম্পূর্ণ গোল এবং সার্কেল হয়, এবং এইটা হচ্ছে প্রবাহ চিহ্ন, বা তুমি এগুলোর মাধ্যমে দেখতে পাবো যে কোন দিকে কোন দিক থেকে যাচ্ছে। ওকে, তাহলে আমরা বেশি আর কথা না বলে আমরা সরাসরি প্রোগ্রাম এবং ফলোচার্ট, অ্যালগরিদম ফলোচার্ট আর কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং সেগুলো করে ফেলবো। তো ম্যাথ সমস্যা সমাধান করার চেষ্টা করতেছি এখন। আমি একেবারে বেসিক থেকেই শুরু করি যাতে তোমাদের সুবিধা হয়। সাপোজ 2টি সংখ্যার যোগফল করব। আমরা যদি প্রশ্নটা আগে লিখে নেই, সেটা হচ্ছে যে কি, 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ঠিক আছে, আমরা এই 2টি সংখ্যার যোগফল এবং নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্টটা লিখবো। তাহলে আমরা অ্যালগরিদম লিখি। অ্যালগরিদম কি একটু যদি আমি বলি,
ওকে, অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে এই যে একটা সমস্যা, কি সমস্যা? দুইটি সংখ্যার যোগফল আমি নির্ণয় করব। তাহলে এই দুইটি সংখ্যা আমি কিভাবে নির্ণয় করব, সেইটা যদি আমি এখানে লিখে ফেলি লিখিত রূপ ধাপে ধাপে, সেটাকেই বলা হবে অ্যালগরিদম। অর্থাৎ কম্পিউটারের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা ধাপে ধাপে যে লিখিত রূপটা, সেটাকেই বলা হবে অ্যালগরিদম, যে আমরা কিভাবে সেটা সমাধান করতে পারি। এই অ্যালগরিদমের যদি আমরা সেটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, কি করব? চিত্রের মাধ্যমে প্রকাশ করব, ফ্লো, CHART, ফ্লো চার্ট, সেটাকেই বলা হবে ফ্লো চার্ট। অর্থাৎ আমরা যে সমস্যাটা সমাধান করলাম লিখিত রূপে, সেটাকে যখন আমরা চিত্রের মাধ্যমে, অর্থাৎ সি প্রোগ্রামের সমস্যা সমাধানের জন্য চিত্রের মাধ্যমে প্রকাশ চিহ্নকেই বলা হবে আমরা ফ্লো চার্ট। ওকে, তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করে থাকি। তাহলে কি আছে? দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্টটা আমরা লিখবো। তাহলে এটা যদি আমরা অ্যালগরিদম লিখি, অ্যালগরিদমগুলো অবশ্যই ধাপে ধাপে শুরু করতে হবে। সাপোজ তুমি, আমি বললাম তুমি বিয়ে করতে চাও, তার মানে বিয়ে করার জন্য তোমার কি করতে হবে? প্রথমে যে কি করতে আমি জানি না যদিও, মানে গায়ে হলুদ, তারপরে বিয়ে থাকে, তারপর রিসেপশন থাকে। এখন তুমি যদি আগে রিসেপশন করো তাহলে তো হবে না। তার মানে এই জিনিসগুলো তোমাকে ধাপে ধাপে করতে হবে, ঠিক আছে? তার মানে ধাপ নাম্বার 1 সেটা আমরা কিভাবে করবো একটু খেয়াল করি। ধাপ নাম্বার 1 হচ্ছে আমরা এই কাজটা স্টার্ট করব, সেদিন আমরা লিখতে পারবি কাজ শুরু করো, কাজ শুরু করো। ওকে, এটা করতে পারি আমরা যদি কাজ বাদ দেই, শুরু করো শুধু, তাও হবে, কোনো সমস্যা নাই। এবং অ্যালগরিদমকে বাংলা লিখবো না ইংলিশে লিখবো, তুমি বাংলা ইংলিশ দুইটাই লিখতে পারো। এখানে যদি শুধু রাখি স্টার্ট, স্টেপ 1 স্টার্ট, তাও হবে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে অ্যালগরিদম এবং ফলোচার্ট সবগুলো বাংলা ইংলিশ দুইটাতেই লেখা যায়। এবং একটা বিষয় বলে রাখি, এই অ্যালগরিদমটা যত সহজ ভাষায় তুমি লিখতে পারো, সেটাই আমাদের জন্য খুবই ভালো। এবং এটা কোনো নিয়ম নাই যে এইভাবে এভাবে লিখতে হবে স্পেসিফিক। এটা হচ্ছে যে তুমি তোমার মতো করে যত সহজ করে লিখতে পারো। ধাপ নাম্বার 2 আমি কি করব? প্রথমত আমি কাজটা শুরু করলাম, তারপর হচ্ছে যে আমি কোন দুইটি সংখ্যা যোগ করব। ধরে নিলাম সংখ্যা দুইটি হচ্ছে যে এ আর হচ্ছে দিয়ে বি, এই সংখ্যা দুইটি আমরা যোগ করব। সংখ্যা দুইটি যেহেতু জানি না, সেক্ষেত্রে আমরা কি করবো? এখানে এ বি গ্রহণ করব, গ্রহণ করো। অর্থাৎ এখানে তুমি যদি লেখো এ বি পড়ো, এ বি রিড, কোনো সমস্যা নাই। ইংলিশে লিখলে এ বি রিড লিখতে পারো, অথবা ইনপুট এ বি, ইনপুট মানে হচ্ছে যে গ্রহণ করা। তাহলে আমি বাংলা লিখলাম এ বি গ্রহণ করো, অর্থাৎ হচ্ছে যে ইনপুট এ বি, অর্থাৎ সংখ্যা দুইটি আমরা নিব। এর পরবর্তী ধাপ, ধাপ নাম্বার 3 কি করব? আমরা এই দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করবো। দেখো যোগফল বলতে, যোগফল তাহলে কি বলবো আমরা? যোগফল, যদি তুমি যদি লেখো যোগফল, তারপর এস, এস মানে হচ্ছে দিয়ে সাম, তুমি যদি শুধু লেখো যোগফল সমান সমান a প্লাস বি, তাও হবে। অথবা শুধু যোগফল বাদ দিয়ে এস সমান সমান a প্লাস বি লেখো, তাও হবে। ওকে, তাহলে a প্লাস বি এর মান নির্ণয় করি, মান নির্ণয় করি অথবা বের করি, তুমি যেমন ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে a প্লাস বি আমি নির্ণয় করে ফেলছি। তারপরে ধাপ কি হবে? আমাকে এটা দেখাইতে হবে কি নির্ণয় করছে, সে রেজাল্ট সে দেখাবে। তার মানে এস মানে হচ্ছে যোগফল প্রদর্শন করো, ঠিক আছে? প্রদর্শন করো। এখন খেয়াল করো, এখানে শুধু এস প্রদর্শন করো, মানে যোগফল প্রদর্শন করো। তুমি যদি এখানে লেখো যে যোগফল প্রদর্শন করো, তাও হবে, কোনো সমস্যা নাই। যোগফল এস প্রদর্শন করো, এটার কোনো সমস্যা নাই। তার মানে আমি যোগফল আমার প্রদর্শন করা আমার উদ্দেশ্য ছিল, যে যোগফল দেখাইতে হবে, যোগফল নির্ণয়ে, তারপর আমার কাজ শেষ। তার মানে ধাপ 5 মানে হচ্ছে যে আমার শেষ, তার মানে শেষ করো। ওকে, বা এন্ড, এভাবে আমরা করলে করতে পারি। ওকে, তাহলে দেখো আমরা এই যে সমস্যাটা লিখলাম, এইটা ধাপে ধাপে আমরা কি করলাম? বাংলায় লিখলাম, সমস্যাটা সমাধান করতে কিভাবে আমরা করব, এইটা কি বলা হবে? অ্যালগরিদম। এবং এই জিনিসটা যখন আমরা চিত্রের মাধ্যমে দেখাবো, সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে ফলোচার্ট। তাহলে ফলোচার্টটা এটার কি হবে? এটা ফলোচার্টটা কি হবে আমরা একটু দেখি। তাহলে আমরা বলছিলাম শুরু করার ক্ষেত্রে আমরা এই শেপ ব্যবহার করি। তাহলে আমরা ভিতরে লিখে দেব শুরু করো। ওকে, শুরু করার পরে আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে এটা দেখাইতে হবে। এটা হচ্ছে এইটার সুবিধা, যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমরা খুব সহজেই বুঝতে পারি। এটা সহজে বোঝা একটু কঠিন, এর ভিতরে আলোচনা করলে বই সুন্দর করে লেখা আছে, তোমরা দেখে নেবে। আমি আস্তে আস্তে তাও বলে দিব, তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে কোনটা সুবিধা বেশি। এরপর দেখো আমাদের মানটা গ্রহণ করতে হবে। মান গ্রহণ করার জন্য আমাদের কি করতে হবে? এই যে এই শেপ নিতে হয়। মান গ্রহণ করার ক্ষেত্রে সামান্তরিক নিতে হয়। তাহলে কিসের মান? এ বি, যে দুইটি সংখ্যা যোগ করব, সেই দুইটি সংখ্যা আমাকে যোগ করে দেখাই নিতে হবে। তাহলে এ বি গ্রহণ করি, গ্রহণ করো। এখানে তুমি যদি লেখো যে ইনপুট এ বি, তাও হবে। শুধু এ বি লিখলে তাও হয়, কোনো সমস্যা নেই, কারণ এই সাইন দিয়ে ইনপুটই বোঝায়। এর পরবর্তীতে কি আছে? আমরা এই দুইটার যোগ করব। তাহলে এখানে তুমি কি করতে পারো? আমাকে কি করতে হবে? চতুর্ভুজ নিতে হবে। চতুর্ভুজের পরে আমরা যোগ করব এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি নির্ণয় করো। শুধু যদি তুমি লেখো যে ইজ ইকুয়াল টু এ প্লাস বি নির্ণয় করো, না লেখো তাও চলবে, কোনো সমস্যা নাই। শুধু এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি লিখলেই হবে। এখন যেহেতু আমরা এখানে নির্ণয় করে ফেলবে, তার পরবর্তী আমাকে প্রদর্শন করতে হবে, এটাকে প্রিন্ট করতে হবে। তার মানে আবার শো, আমরা যদি দেখাই কোনো কিছু, সেটা প্রদর্শন করি,
এই সামান্তরিক চিহ্নই ব্যবহার করতে হবে। কোনো কিছু ইনপুট করা এবং প্রদর্শন করার ক্ষেত্রে আমরা এই সামান্তরিক ব্যবহার করব। তাহলে এখানে প্রদর্শন করবে কি, এস প্রদর্শন করবে, এস প্রদর্শন করো। ওকে, তাহলে এস যেহেতু আমাদের প্রদর্শন করা শেষ, এস মানে সাম, তারপরে যোগফল প্রদর্শন করা শেষ, আমার কাজটাও শেষ। তাহলে কাজ শেষ হলে আমরা কি করবো, আবার এই যে প্রথমটা নিব, এই শেপ, তাই না, শেষ করো। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে অ্যালগরিদম। এই জিনিসটাকে যখন আমরা চিত্রের মাধ্যমে তুলে ধরলাম, এইটা হচ্ছে দিয়া ফলো চার্ট, এবং এইটা হচ্ছে সরল অনুক্রম, জাস্ট ধাপে ধাপে তুমি সময় শেষ করে দিলা। ওকে, এখন আমরা অন্য একটা করবো। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফলোচার্টটা দেখতে পারি। ত্রিভুজ, একটু খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের কি কি আছে, এখানে হচ্ছে হাইট, উচ্চতা, এটা হচ্ছে বেস মানে ভূমি হচ্ছে বি। যদি এইটা দেওয়া থাকে, এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কি হবে? যদি এরকম ভূমি দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়। ত্রিভুজের ক্ষেত্রফল এ মানে এরিয়া হচ্ছে যে কি হবে, হাফ ইন্টু বি ইন্টু এইচ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এভাবে আমরা লিখতে পারি। ওকে, এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আরেকটা আছে, আমি আরেকটা জিনিস দেখাই। এরকম যদি থাকে এ বি সি, এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে কিন্তু উচ্চতা দেওয়া না, এখানে আছে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দেওয়া থাকবে ভূমি এবং উচ্চতা। এটা খেয়াল করে দেখো, ভূমি উচ্চতা দেওয়া থাকলে, আর এখানে আছে কি 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। ওকে, তাহলে এখানে কি আমার ভূমি এবং উচ্চতা এই দুইটা যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল হবে এইটা ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবং যদি 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে 3 বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে, আমাকে আগে অর্ধ পরিসীমা নির্ণয় করে নিতে হবে। এটা কিন্তু এই সূত্র দিয়ে হবে না, কারণ এখানে কিন্তু উচ্চতা কিন্তু নাই, ত্রিভুজের কিন্তু এইটা উচ্চতা না, এইটা উচ্চতা না, উচ্চতা হচ্ছে যে এই জিনিসটা, এটা অনেকে বুঝে না। উচ্চতা কি থাক, ওটা হচ্ছে জ্যামিতি অধ্যায়, আমি ওখানে যাচ্ছি না। 3 বাহু যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে কি হবে, এটাকে অর্ধ পরিসীমা নির্ণয় করে নিতে হবে। তাহলে অর্ধ পরিসীমা কি, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে যে এস, অর্ধ পরিসীমা, পরিসীমা হচ্ছে কি 3 বাহুর যোগফল, যতগুলো বাহু থাকবে সেগুলোর যোগফলকে বলা হয় পরিসীমা। তাহলে এখানে ত্রিভুজ যেহেতু, তাহলে 3 বাহুর যোগফল, তাহলে কি এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিসীমা। এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, এখানে 3টা বাহু যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে সেটা হবে কি অর্ধ পরিসীমা। তাহলে কি ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফল হবে এই যেরকম রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দুইটাই ক্ষেত্রফল, এইটাও ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাও ক্ষেত্রফল। তাহলে কোনটা লিখবো, যখন আমার ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে তখন এই ক্ষেত্রফল হবে, যখন আমাকে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন এইভাবে নির্ণয় করতে হবে, আগে অর্ধ পরিসীমা, তারপর আমাকে এস নির্ণয় করে নিতে হবে। ওকে, এখন একটা বিষয় আমি বলি, দেখেন আমি ক্ষেত্রফলে বা সূত্রগুলো কিভাবে লিখছি, হাফ ইন্টু ভূমি ইন্টু এইভাবে লিখছি, কিন্তু আমি যদি অ্যালগরিদমের ক্ষেত্রে এইভাবে লিখি তাও কিন্তু হবে, এবং যদি আমি এটা ফলোচারের ক্ষেত্রে লিখি তাও হবে। কিন্তু আমি যখন প্রোগ্রাম করব, প্রোগ্রামিং সময় এই সূত্র ফালাইলে এভাবে হবে না। এইটা যেভাবে লিখতে হবে একটু খেয়াল করে দেখেন, এইটা লিখতে হবে এইভাবে যে হাফ, হাফটাকে এবার একবারে শত লাইনে লিখতে হবে, কোনো নিচে কোনো অপশন আসবে না। হাফ ইন্টু লেখার ক্ষেত্রে এটাকে স্টার চিহ্ন দিব, বি ইন্টু এইচ, এইভাবে করে আমাকে লিখে দেখাতে হবে। তাহলে অন ভাগ টু, এটাকে অন ভাগ টু মানে কি, আমরা এইভাবে লিখতে পারি না, অন স্ল্যাশ টু, স্ল্যাশ দিয়া মানে হচ্ছে দিয়া এটাকে আমরা কি করতে পারি, ভাগ বুঝাই। ওকে, এটা তোমরা জানো। তাহলে আমাকে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জিনিসটা লিখতে হবে, একটু কথা আমি খেয়াল করে রাখো কি বলছি আমি, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এইটা লিখতে হবে, এইটা লিখলে হবে না। তবে তুমি ফলোচার্ট বা অ্যালগরিদমের ক্ষেত্রে এইটা যেটা লেখো সেটা লিখলে কোনো সমস্যা নাই। তাহলে আমাদের কোনটা শেখা জরুরি, আমরা যদি এইটা শিখি তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু এইটা শিখলে কিন্তু আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো না, ফলোচার্ট এবং অ্যালগরিদমের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের এইটা শেখা আই থিঙ্ক বেস্ট, লিখলে হবে, কিন্তু এটা কিন্তু ক্লিয়ার হয়ে নাও যে আমি কি বলছি, এইটা লেখাটা হচ্ছে যে বেস্ট, এই জন্য আমরা এইটা প্র্যাকটিস করবো বেশি বেশি। এবং এইটার ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করে দেখো, এইটা আছে স্কোয়ার রুট, এ স্কোয়ার রুট, আগে এটা দেখি সরি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা কি হবে, এটা তুমি অলরেডি বুঝে গেছো আই থিঙ্ক, এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা ভাগ আছে তো এইভাবে ভাগ দিয়ে দিব, শেষ। এইটা আছে কি স্কোয়ার রুট, এইটাকে আমরা বলবো এস কিউ আর টি, স্কোয়ার রুট
এরপরে দেখো এই স্কোয়ার রুটের ভিতরে বা রুট ওভার ভিতরে কি আছে, এই পুরো জিনিসটা আছে। তাহলে পুরো জিনিসটা যদি থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই জিনিসটা লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, তারপর এখানে পুরোটা লিখবো। দেখো এস আছে, গুণ আকারে আছে, কিসের সাথে গুণ আকারে আছে, এস মাইনাস এ, আবার গুণ আছে, গুণ, তারপর আছে এস মাইনাস বি, তারপর আবার একটা গুণ আছে, আবার হচ্ছে গুণ এস মাইনাস সি। এইটা এখন পুরোটা আছে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, তার মানে এ স্কোয়ার রুটটা হচ্ছে যে এই দেখো পুরোটার ভিতরে। ঠিক আছে, এইভাবে আমরা প্রোগ্রাম লিখতে পারবো। কেন লিখতে পারবো, আমাদের কিবোর্ডে কিন্তু এইসব সাইনগুলো নাই, তাহলে স্কোয়ার রুট লিখতে পারবো আমরা। আমার কথা কি বোঝা গেছে, পাই স্কোয়ার রুট এই জিনিসগুলো ইংলিশে লিখে দিতে হয়, তারপরে আমরা এই ডিরেক্ট সোজাভাবে আমরা করে দেবো। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কোডিং যখন করবো সেক্ষেত্রে এটা লাগবে, সেজন্য আমাদের এইভাবে শেখাটা খুবই জরুরি। এবার শিখলে আমাদের কোনো আর প্যাচ লাগবে না, নাহলে তুমি অনেকে ভুলে যেতে পারে যে আমি সাথে কোনটা লিখবো, এখন অ্যালগরিদম এটা লিখবো নাকি আমি প্রোগ্রামের সময় এটা লিখবো, এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। বাট তুমি যদি এটা শিখে নাও তাহলে কিন্তু আমাদের আই থিঙ্ক কোনো ঝামেলা হবে না। তাহলে আমি কি বললাম যে ত্রিভুজে যদি ভূমি উচ্চতা থাকে তাহলে এটা করবো, এবং ক্ষেত্রফল 3 বার দৈর্ঘ্য থাকবে এটা করবো। ওকে, তাহলে আমরা এইটা করি, এটার ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা আমরা লিখি। কি হবে, এই ত্রিভুজের তাহলে কি প্রশ্ন কি, ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের অ্যালগরিদম বা ফলোচার্টটা কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। এটা খেয়াল করে দেখো, আমরা ওকে, সেক্ষেত্রে ধাপ নাম্বার ওয়ান কি হবে, আমরা শুরু করব। ওকে, ধাপ নাম্বার দুই, দেখো খেয়াল করে দেখো, এখানে আমাদের সূত্রটা কি ছিল, সূত্র ছিল এ ইজ ইকুয়াল টু, অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু বি ইনটু এইচ। তার মানে দেখো আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমার ভূমি লাগবে এবং উচ্চতা লাগবে। একটা বিষয় খেয়াল করবো, যেটা বের করবা সেটা থাকে বাম পাশে, ক্ষেত্রফল বাম পাশে আছে, আর যেগুলোর মান আমার লাগবে সেগুলো হচ্ছে ডান পাশে। তার মানে এগুলো সব হচ্ছে ইনপুট। এই পাশে সংখ্যা বাদে যে রকমের চলক থাকবে বি এইচ সবগুলো হচ্ছে ইনপুট। তাহলে আমরা কিসের মান গ্রহণ করতে হবে, বি এবং এইচ এর মান গ্রহণ করব। গ্রহণ করো। ধাপ নাম্বার হচ্ছে দিয়া 3। ধাপ নাম্বার 3 কি করবো, বি এবং এইচ এর মান গ্রহণ করার পরে আমাকে ডিরেক্ট এটার ক্ষেত্রফল নির্ণয় করার সিস্টেম আছে, সেটা করে ফেলবো। সুতরাং ক্ষেত্রফল এ ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। তারপর আমরা কি করবো, এখন আমাদের কাজ শেষ, ক্ষেত্রফল তো হয়ে গেল, তাহলে এটাকে দেখাইতে হবে। তার মানে ক্ষেত্রফল এ প্রদর্শন করো। ওকে, তার মানে ধাপ নাম্বার আমাদের এ প্রদর্শন হয়ে গেছে গা। ধাপ নাম্বার আছে যে আমাদের শেষ, শেষ করো। ওকে, তাহলে এইভাবে চাইলে কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। এবং এইটার ফলোচার্টটা কি হবে একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা শুরু করব, শুরু করার পরে আমরা কি করতে হবে, মান গ্রহণ করতে হবে। কিসের মান গ্রহণ করতে, মান গ্রহণ করলে আমাদের এই সামান্তরিক চিহ্ন নিতে হয়। সামান্তরিকের ভিতরে কিসের মান গ্রহণ করতে হবে, আমাদের এই দুইটা আছে ডান পাশে চলক, তার মানে বি ভূমি মানে বেইস, এবং উচ্চতা হাইট এর মান গ্রহণ করতে হবে। এর মান গ্রহণ করো। ওকে, যদি শুধু লেখো যদি ইনপুট এবি তাও হবে, কোনো সমস্যা নাই। এরপরে দেখো আমাকে কি করতে হবে, প্রসেস করতে হবে, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যে ক্ষেত্রফল নির্ণয় করে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু সূত্র ফলাই বা কোনো কিছুর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এই সব সেই ব্যবহার করতে হয়। এটা হচ্ছে যে চতুর্ভুজ, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, ক্ষেত্রফল এ সমান সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ নির্ণয় করি। শুধু সূত্র লিখে দাও শুধু, তাও কিন্তু হবে। আর যদি এটা লিখে দাও তাহলে আরো সুন্দর, কোনো সমস্যা নাই। যত যত ক্লিয়ার করে লেখা যায় বিষয়টা, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এ নির্ণয় করে ফেলছি, তাহলে কি করতে হবে, এখন আমাকে এটাকে প্রিন্ট করতে হবে বা প্রদর্শন করতে হবে। সেজন্য আমাকে এইভাবে দেখাইতে হবে এই শেপের ভিতরে। তাহলে কি কি নির্ণয় করবে, এখানে এ মানে ক্ষেত্রফল প্রদর্শন করো, তাই না, প্রদর্শন করো। তাহলে আমাদের এই প্রদর্শন করছি, আমাদের কাজ শেষ, শেষ করো। ওকে, এই হচ্ছে যে আমাদের ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফলোচার্ট। আশা করি সবাই বুঝছো। এখন যদি এটা তোমাকে কি দেওয়া থাকে, এইটা না দেওয়া থাকে, একটু পাল্টাই দিই, এটা দেখে স্ক্রিনশট নিয়ে উড়াই বলো, আমি সময় নষ্ট না করি। তাহলে আমাদের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো এখানে কি হবে।
এখানে তেমন কিছু পরিবর্তন হবে না, যাই হোক আমি তবে আবার দেখাই দিব। এই ক্ষেত্রে আমি একটু আবার এঁকে নেই, এ বি সি, সুন্দর হয় নাই। ওকে, এবিসি যদি থাকে সেক্ষেত্রে আমাকে অর্ধ পরিসীমা নির্ণয় করে নিতে হবে। অর্ধ পরিসীমা এস ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ক্ষেত্রফল এ ইজিক্যাল টু এস কিউ আর টি স্কোয়ার রুট এস ইন্টু, এই সূত্রটা আমরা লিখবো, জাস্ট আমি এখানে আবার লিখে দিব না, ওখানে না লিখবো, ওই সূত্রটা আমরা এখানে লিখে দেবো। ওকে, তাহলে দেখো আমরা শুরু করব। শুরু করার পরে আমাকে কি করতে হবে, আগে ইনপুট হিসেবে নিতে হবে। ইনপুট হিসেবে কি নিতে হবে, এ প্লাস বি প্লাস সি, তিনটাই তো দেওয়া আছে, এ বি সি, এই তিনটা মান ছাড়া কিন্তু আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করতে পারবো না, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, তার মানে তিনটা জিনিসই আমাকে লাগতেছে। তাহলে দেখো এস নির্ণয় করার ক্ষেত্রে তিনটা মান লাগে, এ বি সি, তাহলে এখানে আমি কি করবো, এ বি সি গ্রহণ করো, এবিসি গ্রহণ করো। এবিসি গ্রহণ করার পরে আমাকে কি করতে হবে, অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু নির্ণয় করো। ওকে, এইটা নির্ণয় করার পরে আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ধাপ নাম্বার 4, ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু কি লিখবো, ওই যে সূত্রটা লিখতে হবে, এস কিউ আর টি স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি নির্ণয় করি। নির্ণয় করো, যেহেতু আমাদের এ নির্ণয় করে ফেলছি, আগে পরিসীমা নির্ণয় করতে হবে, পরিসীমার মাধ্যমে আমরা এই যে এস এর মান লাগবে তাই পরিসীমা নির্ণয় করছি, অর্ধ পরিসীমা। তারপরে এস এর মান নির্ণয়ের মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি এ। তারপর আমরা কি করবো, এখানে ধাপ নাম্বার 5, আমাদের এর মান নির্ণয় করা শেষ, ক্ষেত্রফল নির্ণয় করা শেষ, তার মানে কি এ প্রদর্শন করবো। ওকে, তার মানে ধাপ নাম্বার 6 শেষ করবো। ওকে, তার মানে অ্যালগরিদম কি আই থিঙ্ক এখন একেবারে পানির মতো ক্লিয়ার, অর্থাৎ এই একটা সমস্যার সমাধান করব, সেজন্য আমরা যে খসড়াটা লিখতেছি বাংলায় লিখিত রূপ সেটা চাল করে দেবো। তাহলে ফলোচার্ট কি, এটাও তুমি অলরেডি বুঝে গেছো তাই না? ওকে, তাহলে শুরু করবো। শুরু করার পরে আমরা কি করতে হবে, এটা তুমি পারবা আই থিঙ্ক, আমার সেই বিশ্বাস অলরেডি হয়ে গেছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এ বি সি এর মান গ্রহণ করতে হবে। ইনপুট হিসেবে ইনপুট হচ্ছে এই শেপ, তাহলে এখানে কি এ বি সি গ্রহণ করো। ওকে, এবিসি গ্রহণ করার পরে আমাকে কি করতে হবে, অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে যদি কোনো কিছু নির্ণয় করি বা বের করি মান, সেক্ষেত্রে আমাদের এই চতুর্ভুজ, এখানে কি লিখবো, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু, বের করো, বের করো লিখলেও হবে, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে আমাদের যদি এস নির্ণয়, অর্ধ পরিসীমা নির্ণয় করছে, তারপর বাকি কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের কি করব, একটু বড় দিলাম, কারণ সূত্রটা আমি লিখবো এ ইজ ইকুয়াল টু এস কিউ আর টি স্কোয়ার রুট, তারপর কি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, আমাদের বের করো, বের করো বা নির্ণয় করো। যেহেতু আমাদের এ নির্ণয় করে ফেলছি, তাহলে এখন এ প্রদর্শন করতে হবে। প্রদর্শন করার জন্য আমাদের এই সামান্তরিক। ওকে, তাহলে এখন কি করবো, এখানে এ প্রদর্শন করো, তারপরে আমাদের কাজ শেষ, তার মানে শেষ করো। এখন বলো তো কোনটা সুবিধা বেশি, আমাদের কোনটা বেশি সুবিধাজনক, এই অ্যালগরিদম নাকি ফলোচার্ট? সহজেই বোঝা যায় যে ফলোচার্টটা বেশি সুবিধাজনক, কারণ কি এটা কোন ধাপ থেকে কোন ধাপে যায় একবারে তাকাইলেই দেখা যায়, সহজেই সমস্যা নির্ণয় করা যায় কোথায় আসলে ভুলটা হয়েছে, সহজেই এটা দেখা যেতেছে, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে আসলে বোঝা একটু মুশকিল, যে আসলে কোন ধাপ থেকে কোন ধাপে যাচ্ছে, একটু হিজিবিজি লাগতেছে আর কি। তো এইটার চেয়ে এটা বেশি সুবিধাজনক, এটা সহজেই মানে সময় বেশি লাগে। দেখো এটা খুব সহজেই চোখে পড়তেছে কোথায় সমস্যা আছে, এটা সময় একটু বেশি লাগবে যে খুঁজে বের করতে, আসলে কোথায় কি সমস্যা, তোমাকে সবকিছু করতে হবে এইরকম আর কি। সেজন্য এইটার সুবিধা আসলে বেশি, এটা সময় বেশি লাগে, এবং এইটা সময় সরি এটা সময় কম লাগে, এটা বেশি লাগে, এটা সহজেই সমস্যা নির্ধারণ করা যায় এবং সংশোধন করা যায়, এটা একটু সময় লাগে বা কঠিন একটু, এই আর কি। এটার সুবিধা তাদের বেশি, এটা অনেক সময় আসে প্রশ্ন। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সবগুলো করে ফেলছি, যে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি দুইটা, যদি আমার ভূমি দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে একটা, আর যদি তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে অর্ধপরিসীমা ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে অ্যালগরিদম এটা ফলো চার্ট এইটা। আশা করি তোমরা বুঝে গেছো।
তো আজকে এই পর্যন্তই, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো এ পরবর্তী ক্লাসে আমি সবগুলো একেবারে সলভ করে দেবো, যতগুলো আছে বইয়ের ভিতরে, যতগুলো আছে আমি সবগুলো আস্তে আস্তে সলভ করে দেবো। কারো কোথাও প্রবলেম থাকলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।